করে দিই আমরা। আলোচনা কি খারাপ লাগতেছে গো? আচ্ছা, তাহলে আমরা একটু আসি। তাহলে বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটায় ছিলাম সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই লিস্টে তাদেরকে আনতে হবে বিশেষ করে যারা অন্তত একটু সৎ। তবে হ্যাঁ, আরো একটা বিষয় মাথায় রাখবেন, যারা বিড়ি খায়, সিগারেট খায়, যারা নেশাগ্রস্ত, তাদেরকে আমরা এই লিস্টে নিয়ে আসবো না। হ্যাঁ, তারা থাকতে পারে, আমার প্রসপেক্ট লিস্টে থাকতে পারে, বাট আমার এই লিস্টে আমি তাদেরকে আনবো না। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে বিষয়। ফাইনালি পঞ্চমতম বিষয় যেটা বলবো সেটা হচ্ছে সেটা হলো অ্যাম্বিশন। যে কথা বলেছি, যাদের উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক নাই, যাদের বেটার কিছু করার চিন্তা ভাবনা নাই, তাদেরকে এখানে আসলে সে যখন শুনবে 3 লাখ টাকা আয় করা যাবে, ও দেখবেন আমরা ফিট মানে ফিট করতে পারে, ফিট খাইবে আর কি। বুঝতে পারছেন কিনা? ফিট খাওয়া বুঝছেন তো? মানে বাপরে বাপ, 3 লাখ টাকা! মনে হয় এই পৃথিবীতে কেউ 3 লাখ টাকা আয় করে না। ও যখন শুনবে ডিজিএম হলেই একটা প্রাইভেট কার পাওয়া হবে, তখন সে বলবে ভাই এরকম একটা স্বপ্ন কত মানুষ দেখাইছে, আমার ভাই আমার এত বড় স্বপ্ন নেই। আমি কি কথা বুঝতে পারছি? মনে হয় এই পৃথিবীতে কেউ প্রাইভেট কার মেইনটেইন করে না। আরে ভাই, সেবা অনলাইন তো একদম নরমাল একটা লাইফ লিড করার একটা সুযোগ দিচ্ছে। সেবা অনলাইন কত টাকা এখান থেকে আয় হয়? 3 লাখ টাকা আয় হবে আপনার একটা প্রাইভেট কার। আরে অনেক মানুষের তো ধরেন 5টা প্রাইভেট কার আছে। এমন ফ্যামিলির কি অভাব আছে বাংলাদেশে? ঢাকা শহর আপনি যাবেন, হাঁটতে পারবেন না, দেখবেন রাস্তায় জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম, আর মোস্ট অফ দা কার হচ্ছে প্রাইভেট কার। তো কি বুঝতে পারলাম না? তাহলে এত গাড়ি, আপনার গাড়িটা কোথায়, আমার গাড়িটা কোথায়? ইয়েস অর নো? তাহলে বিষয় হচ্ছে এত মানুষ যে লাইফটা লিড করে বাংলাদেশে, এত মানুষ যে লাইফটা লিড করে, সেই লাইফের একটা মানে পার্ট হিসেবে সে বললেন আপনাকে স্বপ্ন দেখাচ্ছে। আর সেটা আপনি বলছেন কি যে এত বড় স্বপ্ন আমার নাই। এইটাকে যদি আপনি এত বড় মনে করেন, তাহলে আসলে সেই ব্যক্তিকে কি এখানে আনার দরকার আছে? সেই ব্যক্তি এখানে ভালো করবে কোনোদিন? কারণ ওর মধ্যে যদি স্বপ্নই নেই, তাহলে ওটা বাস্তবায়ন করবে কিভাবে? আমি আপনাকে যেটা বলবো, যাদের অন্তত অ্যাম্বিশন আছে, এই 5টা কোয়ালিটির কথা আমি বললাম। 1 নাম্বার কি কোয়ালিটি? সবাই একসাথে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। মনে থাকবে? এই 5টা কোয়ালিটি যাদের আছে তাদেরকে আমরা কি করব? সিলেকশন লিস্টে নিয়ে আসবো। ক্লিয়ার বিষয়টা? তাদেরকে আমরা সিলেকশন লিস্টে নিয়ে আসবো। এরপরে আসো চতুর্থ হচ্ছে কন্টাক্ট এন্ড ইনভাইট। এবার আমরা সিলেকশন লিস্টে নিয়ে আসলাম, কেবল তো আমরা লিস্ট পর্যন্ত আসলাম, এখন পর্যন্ত আমরা মাঠে কিন্তু কাজ করা শুরু করি নাই। এবার আসুন, আমরা আবার অনেক সময় যে কাজটা করে থাকি সেটা হচ্ছে সিলেকশন করছি, সবকিছু ওকে, আজকে আমি ফোন দিছি, ফোন দিয়েই কালকে ফোন দিছি, বন্ধু তুমি কোথায়? আমি তো এই জায়গায় আছি। ও আচ্ছা, আর চমৎকার একটা সুযোগ পাইছি, আমার কাছে এত দারুণ একটা সুযোগ আছে, বন্ধু তুমি তো অবাক হয়ে যাবা। কিরকমের অবাক হবো? যে আমার এত চমৎকার একটা সুযোগ পাইছি যেখানে লাইফ চেঞ্জ হয়ে যায় বন্ধু, লাখ লাখ টাকা ইনকাম, আর তুমি আইলেই খালি ইনকাম আর ইনকাম। বলে ঘটনা কি? আমার বন্ধু কি পাগলটা করলেন? কি হইল এটা? এবার বন্ধু তুমি আমার সাথে দেখা করো, ভয় আর দেখা করো না, নিঃসন্দেহ কোনো ধান্দার মধ্যে পড়ছে। ইয়েস অর নো? এখন আসুন, তাহলে এটা কি করা যাবে? আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে এখানে মাথায় রাখতে হবে, এই 50 জনের মধ্যে এমনও হতে পারে 20 থেকে 30 জন আছে যাদের সাথে আপনার গত 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসে যোগাযোগ নাই। তাহলে ওদের সাথে যোগাযোগ করতে হবে অনলি ফর রিলেশন ডেভেলপ। কিসের জন্য? সম্পর্ক তৈরি করার জন্য। যার সাথে 15 দিন আগে যোগাযোগ হয়েছে, আপনি হুট করে তাকে ইনভাইট করেন না, কারণ এই 15 দিনে অনেক কিছু হয়ে যায়। আজকে সকাল 10টা আপনি সেবা অনলাইন অফিসে আসেন, আর আমি সকাল 10টায় আমি খুলনা, 10:10 আমি খুলনা শহরে গিয়ে নামি। আপনি তো সকাল 10টায় সেবা অফিসে আসতে পারেন না। স্যার শীত না, শীত অনেক শীত স্যার। আপনি শীতকে উপভোগ করেন, গরমকে উপভোগ করেন, আবার আপনি বলছেন কি স্যার আমার তো বিজনেস হচ্ছে না। স্যার, বিজনেস হওয়ার জন্য কষ্ট করতে হবে, কাজ করতে হবে। নাথিং হ্যাপেন, দেয়ার ইজ নো পজিটিভ ওয়ার্ক। যদি আপনি পজিটিভ ওয়ার্ক না করেন, আপনার কোনো কিছুই ঘটবে না। তাহলে এখন আসুন, তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? যাদের সাথে যোগাযোগ নাই, এই তালিকা তো আমার কাছে আছে না? এই তালিকা ধরে আমি দেখবো কার সাথে আমার যোগাযোগ আছে, কার সাথে যোগাযোগ নাই। যাদের সাথে যোগাযোগ নাই, প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 জনের একটা তালিকা করব, টু ডু লিস্ট মেইনটেইন করে আমি লিখবো এই 5 জনের নাম, এই 5 জনের সাথে আমি আজকে দিনে কথা বলবো, এই 5 জনের সাথে আমি আগামীকালকে কথা বলবো। এটা আমার লিস্টে থাকবে, আমি কি কাজ করব এটার একটা রুটিন, যেটাকে বলা হয় টু ডু লিস্ট। দ্যাটস মিন আগামীকালকে আমি কি করব, এটা আজকে রাতের মধ্যে আমার লেখা কমপ্লিট, এটা থাকতে হবে। এইটা মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে। আমাদের কি টু ডু লিস্ট আছে? অনেকের আছে, অনেকেরই নাই, কারণ ইয়েস তো দলে সবার থেকে আসতো। তাহলে এখন আসুন,
এটা করতে হবে। তাহলে এখন আসলে ওই যে 30 জন যাদের সাথে আপনার যোগাযোগ নাই, এই 15 দিন যোগাযোগ নাই, এর মধ্যে হতে পারে ওই 15 দিনের মধ্যে একজনের মা মারা গেছে, অথচ আপনি জানেনই না। এমনটাও হতে পারে ওর গুরুতর অসুস্থ ছিল, সেখান থেকে কেবল একটু সুস্থ হয়েছে, এখন ঔষধ খেতে হয়, ভালোভাবে বাইরেও যায় না, রুচি নাই খাবারের। আপনি ফোন দিয়ে বলেন আরে বন্ধু আমার কাছে তো ইনকামের সুযোগ, চমৎকার সুযোগ পেয়ে গেছি। ওকে ওই যে যেটা বলছিলাম কাছের বন্ধু কিন্তু আপনার ফোন ধরবে না। আমি কি কথা বুঝতে পারছি কিনা? কিন্তু আপনার দোষের কারণে আপনার বন্ধু ফোন ধরছে না, আর আপনি বলছেন কি এই বিজনেস তো ভালো না, এই বিজনেস করা যাবে। আমি কি কথা বুঝতে পারছি? এটা হচ্ছে মূলত বিষয়। তাহলে যেটা করতে হবে 4 থেকে 5 জনের লিস্ট করে তাদেরকে কি করতে হবে, ফোন কমিউনিকেশন করতে হবে, অনলি ফর জানার জন্য কি অবস্থা, কেমন আছেন, কি অবস্থা, আপনার ফ্যামিলি সবাই কেমন আছে, শুধুমাত্র ফোন করবে। মিনিমাম 4 থেকে 5 দিন আপনি ফোন করবেন কিসের কারণে? শুধুমাত্র জানার জন্য কেমন আছে সে। আর প্রথম 20 জন যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। এবং এই ইনভাইটটা করার ক্ষেত্রে যদিও ইনভাইটের উপরে আলোচনা আছে, ট্রেনিং আছে, এটা আলাদা একটা পার্ট, আমি প্রায় একদম শর্ট একটা আলোচনা করছি। বিশেষ করে যারা জানেন যে যারা আপনার জব করে, যাদের সাথে রিলেশন বিল্ড আপ আছে, আপনি থেকে ফোন না, ধরেন আপনার এক কলিগ, আপনার এক ফ্রেন্ড, সে ধরেন আপনার একটা জব করছে একটা অফিসে, তখন আপনি তাকে ফোন দিয়ে বলেন কি অবস্থা, ভালো আছো দোস্ত? হ্যাঁ ভালো আছি। তাহলে ওভারঅল কি অবস্থা? অফিস আছে না বাসায়? হ্যাঁ এই তো অফিসে। তাহলে তোর একটা ছুটির দিন যেন কোনটা? আমার সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ছুটির দিন কোনটা? শুক্রবার। বন্ধু আমার তো শুক্রবার বন্ধ। আবার অনেকে বলবে শুক্র শনি বন্ধ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সপ্তাহে তোর ব্যস্ততা আছে কেমন? সে বললো না আমার তেমন কোনো প্রোগ্রাম নাই। থাকলে বললো আমার প্রোগ্রাম আছে। যাই হোক, আমি তোর সাথে শুক্রবার দেখা করতেছি, আমার তো 1 ঘন্টা সময় লাগবে, তোর সাথে গুরুত্বপূর্ণ একটা টপিকে আমি কথা বলবো, একটা বিজনেস নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে তোর 1 ঘন্টা সময় দেয়া লাগবে। তো মাথায় রাখিস, এটা কিন্তু তোর, আমি কিন্তু লিখে রাখলাম, তুই কিন্তু আমাকে শুক্রবার 1 ঘন্টা সময় দিবি। তবে বল, আমি বৃহস্পতিবার জেনে নেবো যে তুই কোন দিন কোন সময়টা আমাকে সময় দিবি। কোন দিন জেনে নিব? যেহেতু শুক্রবার বন্ধ নাকি? ক্লিয়ার বিষয়টা? এবার ধরুন যাকে আপনি আজকে কালকের মধ্যে ইনভাইট করবেন, যে ধরেন ফ্রি আছে, আপনি জানেন তাকে আপনি যেটা বলে ইনভাইট করবেন। সাধারণত মানুষ ব্যস্ত থাকে, ফ্রি মানুষ, বেকার মানুষ আরো বেশি ব্যস্ত থাকে। তাহলে কি বলে ইনভাইট করবেন তাকে? তাকে আপনি ফোন দিয়ে বলেন, খোঁজ খবর নিলেন, তারপরে বললেন যে আসলে আমি তোমার সাথে আগামীকালকে, যদি ফ্রেন্ড হয়, তুমি আগামীকালকে আজকে বা কালকের মধ্যে কোন সময়টা তুমি ফ্রি থাকবা, তোমার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে আমি কথা বলবো। অর্থাৎ আমাদের ক্যারিয়ারে কি করবো না করবো এরকম একটা বিজনেস প্ল্যান নিয়ে কথা বলবো। এই প্ল্যানটা নিয়ে তোমার সাথে আমার কথা বলতে হবে। তবে বলো তুমি আগামী আজকে বা কালকের মধ্যে কোন সময়টা ফ্রি থাকবে, ওই সময়টা আমাকে দিবা, ওই সময়টাতে আমি তোমার সাথে কথা বলতে চাই। মানুষ সাধারণত ব্যস্ত থাকে। তাহলে আপনার যদি বন্ধু হয়, আপনার যদি আঙ্কেল হয়, সে যেই হোক না কেন, সে কি বলবে না যে আমি এই সময়টাতে ফ্রি আছি, তাহলে এই সময়টাতে আইসো? এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অফিস ছাড়া গেস্ট প্ল্যান শো করতে পারি না। মনে রাখবেন অফিসটা একটা ভালো জায়গা যেখানে বসে নিরিবিলি কথা বলা যায়। তাহলে অফিসে আনা দরকার শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আপলাইন সাধারণত সবসময় সময় দিয়ে কোনো গেস্টের বাসায় যেতে পারবে না, এই কারণে। কিন্তু মাথায় রাখতে হবে যে প্ল্যান শো পারেন, সব থেকে ভালো হয় গেস্টের বাসায় গিয়ে যদি তাকে প্ল্যানটা বুঝতে পারেন। এখন এই কথা মানে কিন্তু আবার এইটা না যে একটা ছেলের বাসায় একটা মেয়ে চলে গেছে। আমি কথা বুঝাইতে পারছি কিনা? মানে আপনার 6 সেন্স কাজে লাগাতে হবে। 6 সেন্স বুঝেন তো? মানে কমন সেন্স যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। এখন কেন মতিন স্যার বলছে না গেস্টের বাসায় চলে যেতে হবে? আমি তো স্যারের কথা শুনছি। আমি কি কথা বুঝাতে পারলাম না? অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, যদি কোনো ছেলের বাসায় কোনো মেয়েদের যেতে হয় তাহলে একজন সাথে একজন ছেলে আপনাকে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম কিনা? এটা হচ্ছে মূলত বিষয়। আর কোনো মেয়েদের বাসায় যদি যান, কখনোই একা কোনো একটা ছেলে প্ল্যান দেখাতে যাবেন না, আপনার সাথে আরো একজন সাথে নিয়ে যান, আপনার অ্যাসোসিয়েট হোক, ও বিষয়টা দেখার জন্য যাবে যে কিভাবে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, প্র্যাকটিক্যালি শেখানোর জন্য। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? এটা হচ্ছে মূলত বিষয়। তাহলে আসলে এইভাবে করে ইনভাইট করে কি আপনি প্ল্যান শোটা করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পঞ্চমতম যেটা কাজ, আর সেটা হচ্ছে কি প্রেজেন্টেশন, জাস্ট প্ল্যানটা শো করা। এবার আসুন এখানে আমি কথা বলবো শুধুমাত্র পার্সোনাল ওয়ার্ক, ব্যক্তিগত কাজটা আসলে কিভাবে করবেন। আমাদের সিলেকশন লিস্টে কয়টা গেস্ট লিস্ট আসছে? 50টা, রাইট? 50টা লিস্ট আসছে। তাহলে এই ব্যক্তিগুলোকে আমরা ইনভাইট করব। পার্সোনাল ওয়ার্কটা আমরা কিভাবে করব দেখেন। প্রথম যেটা বিষয়, তার আমাদের যখন আমরা পার্সোনাল ওয়ার্কটা করব, প্রথম 1 সপ্তাহে, কত সপ্তাহ? প্রথম 1 সপ্তাহ, 1 সপ্তাহে আমরা 10টা প্ল্যান দেখাবো। কয়টা? 10টা প্ল্যান দেখাবো। এখন 10টা প্ল্যান দেখানোর জন্য আমার কয়টা ইনভাইট করতে হবে? মিনিমাম দ্বিগুণ, মিনিমাম দ্বিগুণ। কারণ আপনি যাদেরকে ইনভাইট করবেন সবাই হয়তো আপনাকে আসবে না, বা সবাই কোনো না কোনো ব্যস্ততায় থাকবে। তার আপনাকে প্ল্যান দেখাতে হবে কয়টা? 10টা। তার মানে 20 জনকে ইনভাইট দিতে হবে। ক্লিয়ার কিনা? এবার আসুন
তবে হ্যাঁ আপনার জয়েনিং এর একদম জীবনের শুরুর 10টা প্ল্যান শো, এই 10টা প্ল্যান শো করাবেন আপলাইন দ্বারা। কার দ্বারা? আপলাইন দ্বারা। এখন আসেন প্রথম 10টা প্ল্যান আপনি দেখাবেন কার দ্বারা? আপলাইন দ্বারা। আপলাইন দ্বারা যখন 10টা প্ল্যান আপনি দেখালেন, আপনি যদি আমাদের কথা অনুযায়ী চলেন, আমাদের কথা অনুযায়ী, আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি প্ল্যানটা দেখান, মিনিমাম 2টা জয়েনিং আসবে। কয়টা? 2টা। আমাদের কথা অনুযায়ী কি, যেমন দেখুন এখানে ফলটা কি হয়, গেস্ট জয়েন করাটা কিন্তু যার সাথে আসে তার কারণে। এক নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে গেস্ট যখন আপনার প্ল্যান দেখতেছে আপলাইনের সাথে, তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ফোনটা সাইলেন্ট করতে হবে এবং যাকে আপনি নিয়ে আসছেন তাকেও বলে যে ভাই এ হচ্ছে আমার সিনিয়র একজন স্যার অথবা হচ্ছে সিনিয়র এক বড় ভাই, সে তোমাকে বিষয়টা দেখাচ্ছি, অবশ্যই মাথায় রাখো কোনো ধরনের বেয়াদবি যেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা বিজনেস পারপাস আলোচনা করছি, এই আলোচনাটা যদি তুমি না বোঝো তাহলে তুমি ডিসিশন নিতে পারবে না। ধরো যদি তুমি ফোনটা সাইলেন্ট না করো বা ভাইব্রেশন করো, কোনো কারণে যদি একটা ফোন বেজে আসে, তোমার গুরুত্বপূর্ণ ফোন হতেই পারে, তাহলে কি হবে, তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। আর কনসেন্ট্রেশন ব্রেক হলে কি হবে, তুমি বিষয়টা বুঝবে না, আর না বুঝলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। তো সেক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো, এই দেখো আমি এই ফোনটা সাইলেন্ট করছি, তুমিও ফোনটা সাইলেন্ট করো। এবার যখন আপলাইন প্ল্যান দেখাচ্ছে, আপনার কাজ হচ্ছে পাশে বসে বসে একদম ওই যে মানে চিল তো চেনেন শকুন, শকুন কি করে, 200 মাইল দূর থেকে সে তাকিয়ে থাকে কোথায়, তার শিকারের প্রতি, একটা মাছ, একটা মুরগির বাচ্চা, এদের প্রতি তাকিয়ে থাকে, রাইট, তাদেরকে ধরে খাওয়ার জন্য। ঠিক সেই আপনাকে ওইভাবে করে মনোযোগ সহকারে আপনাকে একদম A to Z প্ল্যানটা আপনাকে দেখতে হবে। কেন দেখবেন, এই 10টা প্ল্যান দেখে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে প্ল্যান শোটা শিখে বলতে হবে। কিন্তু আদৌ আসলে আমরা কি তাই করি? গেস্ট প্ল্যান শো তো দিতেছে আপলাইন ঠেকছে, আপলাইন কি করছে, ঠিকই গেছে না, জয়েন করাইছে এবং তারা সফল করা লাগবে। আপলাইন ঠেকছে, প্ল্যান দেখায়, তারা একটা ফোন আইছে, স্যার আমি কথা কই ঠিক আছে, হ্যাঁ কথা বলতে বলিস, আবার আসছে আর বসে, এই যে বলেন উঠা বসা যে করতেছে, এতে কি কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে কি হচ্ছে না? আপনার গেস্ট কি বুঝবে কিছু? আবার সবথেকে বড় একটা ফিলিংস কি, আপনার গেস্ট দেখতেছে কি, যে যেখানে আমি যার সাথে গেছি সে কি করে না, সেই তো মনোযোগী না। যদি গুরুত্বপূর্ণ ব্যাপার ওই তো মনোযোগী থাকতো, তাহলে ও কি মনোযোগী থাকবে? তাহলে তো রেজাল্ট আসবে কিভাবে? তাহলে আমি আপনাকে যেটা বললাম, যদি আপনি মনোযোগী থাকেন, আপনি যদি আমাদের কথা অনুযায়ী কাজটা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই মিনিমাম 2টা জয়েনিং করবে। কয়টা? 2টা জয়েনিং করবে। এবার আসো, তাহলে একটা প্ল্যান দেখাতে কি 1 ঘন্টা বেশি সময় দরকার আছে? তাহলে 10টা প্ল্যান দেখাতে কত ঘন্টা সময় গেল? 10 ঘন্টা, রাইট। এখন আসলে এই যে 10 ঘন্টা সময় গেল, তাহলে পরবর্তী সপ্তাহে আবার 10টা প্ল্যান দেখাবে। এই 10টা প্ল্যান শুধু তো আর আপলাইন দ্বারা দেখানো যাবে না। কেন আপনি আপলাইন দ্বারা দেখাবেন না? কারণ প্ল্যানটা আপনাকে শিখে নিতে হবে। আপনাকে ওই যে 10টা প্ল্যান প্রথমে দেখছেন, আপনি নিজে শিখে নিয়েছেন। আমরা যারা আছি, আমরা সাধারণত গান মুখস্থ আমাদের অনেকের আছে না, আমরা গান পারি না অনেকে। আচ্ছা, এই গানটাকে আমরা লেখা লেখে এরপরে কিভাবে মুখস্থ করি? গানটা মুখস্থ হয় কিভাবে? শুনতে শুনতে। ঠিক সেম আপনার এই প্ল্যানটা আপনার মুখস্থ করে ফেলতে হবে কিভাবে? ওই যে 10টা প্ল্যান আপনি দেখছেন, এর কারণে। কেন আপনি প্ল্যানটা দেখে নেবেন, মানে বুঝে নেবেন, শিখে নেবেন, এই দায়িত্বটা একমাত্র আপনার। এটা কোনো আপনাকে বুঝিয়ে দিলে সেটা ভালো, কিন্তু এটা দেওয়া উচিত না। কারণ বিজনেসটা কার? বিজনেসটা কার? ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলে 1 কোটি টাকা কে নিবে? ডিজিএম হলে গাড়িটা কে নিবে? আপলাইন কি দিয়ে যাবো নিশ্চয়ই? আমার বিল আসলে নিঃসন্দেহে আমি আপলাইন কি দিয়ে যাই? তাহলে এটা আপনাকেই শিখে নিতে হবে রে ভাই, যদি আপনি বিজনেসটা ভালোভাবে করতে চান, যদি আপনি সাকসেস হতে চান। আর যদি তা না হয়, তাহলে কি হবে জানেন? আপনি আপলাইনকে দিয়ে প্ল্যান দেখাইছেন, এখন ওই যে যারা আপলাইনের মাধ্যমে প্ল্যান দেখে জয়েন করছে, এবার তারা গেস্ট, আপনার গেস্ট কিন্তু আপনার, কিন্তু কি হবে জানেন তো, আপনাকে রেসপেক্ট করবে না। সে যাই বলবে কি, ধরেন রিয়াজ ভাই প্ল্যান দেখাইছে, সে যাই রিয়াজ ভাইয়ের সাথে বলবে, মানে সে যা হোক, ভালো হোক মন্দ হোক, সব রিয়াজ ভাইয়ের সাথে। কারণ আপনি দেখতেছেন কি যে আপনার সাথে ভালো সম্পর্ক নেই, তখন আপনি আবার এটাও বলতে পারেন, যদি কোনো মেয়ে আইসা রিয়াজ ভাইয়ের সাথে বসে, তখন আপনার কাছে আবার ফিলিং আসতে পারে, ও আচ্ছা রিয়াজ স্যার তো এই না। ইয়েস অর নো? বিষয়টা কিন্তু এখানে রে ভাই, কিন্তু দোষটা কিন্তু আপনার, আপনি কিন্তু এই কাজটা করে দিলেন। তাহলে মাথায় রাখতে হবে এইটা আপনি কেন করবেন, মনে রাখবেন এই জায়গায় শুধু আপনি ইনকাম করার জন্য আসেন না, আপনার বিজনেসটা আপনাকে শিখিয়ে নিতে হবে। একটা সময় এসে এই রিয়াজ ভাই, আলম ভাই, কেউ শাখাওয়াত, এরা কিন্তু আপনার ওই গেস্টের দায়িত্ব নিতে পারবে না। কারণ এতগুলো মানুষ হ্যান্ডেলিং করবে কিভাবে? আর হ্যান্ডেলিং করতে না পারলে তখন তারা ফেড আপ হবে যে রিয়াজ ভাই আগে আমি যখন জয়েন করছি তখন না কি মিষ্টি মিষ্টি কথা কইছিল, এখন আর আমাদের সময় দেয় না, আর আমাদের সময় দেয়। আমরা তো স্বাভাবিকভাবে একজন কাস্টমারকে প্রাধান্য দিই, রাইট? এখন যখন সময় দেয় না বলবে, তখন সে ফেড আপ হয়ে আবার দূর রিয়াজ ভাই আমার সময় দেন, আমি জানি আর আমি যার মাধ্যমে জয়েন করছি, ওটা বোঝে কিছু, ও কোয়ালিটির আমার জয়েন করো, আর রিয়াজ ভাই কইছে দিকে হ্যাঁ কথাগুলো ভালো লাগছে এই কারণে জয়েন করছি।
Yes or no? তার মানে বিষয় হচ্ছে আপনার নিজের সম্মানটা নিজেই নষ্ট করলেন, আপনাকে আর প্রাধান্য দিবেন না। কেন? আসলে আমি যদি আপনাকে বলি, যেমন ধরেন আপনি মনে করেন এই বছরটা বিয়ে খেয়ে আসছেন, কি খেয়ে আসছেন? বিয়ে খেয়ে আসছেন। তাহলে বিয়ে সাধারণত বিয়ের দিন মানুষ একটু বেশি খায় নাকি? সাধারণত যে একটা বিয়ে প্রোগ্রামে গেছি, আবার অনেকে তো ওই যে মানে ধরে যে গোশ কি পরিবার আছে নিয়ে আসো, কারণ আমাদেরকে বিয়ের প্রোগ্রামে দেখে মানুষ শিখায় কি, এই বিয়েতে আসছো তুমি কিন্তু পোলাও খাবা না, কিন্তু ভাত খাবা না, কি খাবা? গোশ খাবা, বেশি বেশি গোশ। ভাত তো প্রতিদিন খাও। ইয়েস অর নো? তাহলে এই যে একটা বিষয়, তাহলে বিষয় হচ্ছে এই যে এখন আসেন আপনি একদম ভরপুর খেয়ে আসছেন, আসার পরে এবার মনে করেন আমি সাথ যে চলেন আপনারা এই সে হাঁডি করে নিয়ে যে আপনারা আজকে বিরিয়ানি খাও। আচ্ছা বলুন তো আপনি কি যাবেন? নিঃসন্দেহে হাঁডি করার বিরিয়ানি অনেক বেশি খারাপ, তাহলে কেন যাবেন না? খারাপ মানে আপনি কেন যাবেন না? আপনার এত সুন্দর আমি খাবার একটা অর্ডার পারি, আপনাকে সাথছি যে চলেন আমার সাথে, আপনি খেয়ে আসবেন, আমি যাচ্ছি, আপনিও খেয়ে আসবেন আমার সাথে, অথচ আপনি বলেন না স্যার আমি খাবো না। নিঃসন্দেহে খারাপ, খাবারটা খারাপ তা কিন্তু না। কেন? কারণ এই মুহূর্তে আমার পেটটা কি ভরা, কিন্তু এই সময়টাতে যদি আমাকে কোল্ড ড্রিঙ্কস দেন তাহলে এটা আমি খেতে পারি, কারণ আমার পেটে যা আছে এটাকে হজম করার জন্য, রাইট? তার মানে বিষয় হচ্ছে এবার দেখুন, তার মানে আপনি যদি বিয়ে বাড়ি খেয়ে আসেন অথবা আপনি যদি কোনো একটা ব্যক্তিকে বিরিয়ানি খাওয়ান, এরপরে কি পানি ভাত ভালো লাগবে? তাহলে আপনি রিয়াজ ভাইয়ের সাথে আগে বসাই তো মনে করেন কি করছেন? বিরিয়ানি খাওয়াইছেন। রিয়াজ ভাই যে প্ল্যানটা দেখাইছে তো বিরিয়ানি খাওয়ার মতো, আপনি এরকম করে পারেন না, কিন্তু আপনি কি করলেন? পরবর্তীতে পানি ভাত দিতেছেন, কি খাইবে নাকি? বিজনেস কেন হয় না? আপনি কি বুঝতে পারছেন? রেসপন্সিবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। বিজনেস করতে গেলে রেসপন্সিবিলিটি নিতে হবে। এই বিজনেস আপনার, এটা আগে মনে রাখতে হবে। বিজনেসটা কার? বিজনেসটা কার? বুঝি নাই। বিজনেসটা কার? সফল হলে কি হবে? যদি ব্যর্থ হয় কার কারণে হবো? কার কারণে হবো? সফল হলে কার কারণে হবো? ব্যর্থ হইলে কার কারণে? দ্যাটস দ্য বিজনেস। তাহলে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন আসেন আপনি একটু চিন্তা করে দেখেন ঘটনা এরকম ঘটে কিনা যে আপনার কথা অ্যাসোসিয়েট শুনে না। কেন শুনবে রে ভাই? একটা মানুষ আরেকটা মানুষকে সম্মান কখন করে? যখন অন্য একটা মানুষের মাধ্যমে সে হেল্প পায়, তখন একটা ব্যক্তি ওই ব্যক্তিটাকে সে সম্মান করে। কেন? কারণ সে হেল্প পাইছে। এখন যে আপনাকে জীবনেও হেল্প করে নাই তাকে কি আপনি রেসপেক্ট করবেন? তা কিন্তু না। বিষয় হলো এখানে রে ভাই, অনেক ব্যক্তি স্টেজে এসে যখন সফলতার কথা বলবে তখন আপ্যায়নের কথা বলবে যে আমার এই আপ্যায়নের কারণে আমি আজকে এখানে আসছি, আপনি তো এই কাজটা করেন নাই। তার মানে আপনার কথা কি সে বলবে? এটা তো স্বাভাবিক, সে বলবে না। আবার ব্যাপারটা এমনটাও না যেমন এখানে যারা আছেন সবাই এসে যে স্টেজে এসে আমার কথা বলবেন, ব্যাপারটা এমনটাও না। কারণটা কি? কারণ আপনাকে যে দায়িত্ব নিয়ে কাজ করে, আমি যাদেরকে নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করি তারা আমার কথা বলবে। আবার আপনাকে যে দায়িত্ব নিয়ে কাজ করছে, যে আপনাকে মেইনটেইন করছে, আপনি তার কথা বলবেন। আলটিমেটলি তো হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? এই হলো বিষয়। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসুন, আপনি 10টা প্ল্যান আপনি নিজে যখন দেখালেন, আপনি তো প্ল্যান সেভাবে জানতেন না, শিখেন নাই, শুধু দেখছেন। প্ল্যান দেখাই দেবো, সেই যে 10টা প্ল্যান দেখাইছেন, এমনটাও হতে পারে আপনি পরিপূর্ণভাবে প্ল্যান দেখাতে পারেন নাই, একটাও জয়েনিং আসে নাই। আমি তারপরও বলবো, তারপর আপনাকে নিজেকেই করতে হবে। কেন? ওই জায়গা থেকে আপনার মাথায় নিয়ে বসতে হবে যে এই যে একটাও জয়েনিং করে নাই, এই জয়েনিং করার জন্য আমি তার প্ল্যানই দেখাইছি। তাহলে আমি তার প্ল্যান দেখাইছি কেন? কারণ আমার প্র্যাকটিসের জন্য। কিসের জন্য? আমি যদি একটা মানুষকে বলি যে ভাই তুমি আমাকে 1 ঘন্টা সময় দেবা, আমি একটা বিষয়ে একটু করবো, প্র্যাকটিস করবো, এই কারণে, সে কি আমাকে সময় দেবে? মানুষ কি এত বেশি ফ্রি আছে? আরে মানুষ তো অনেক বেশি ব্যস্ত। সে ফেসবুকিং আছে না, তার কত ব্যস্ততা আছে। সে নাটক দেখবে, সিরিয়াল দেখবে, তার সিরিয়াল চলে যায়। সে আপনাকে সময় দেবে কখন? তার মানে ও সময় দেবে কখন? যখন আপনি ইনকামের কথা বলবেন, সোর্স আছে, তখন সময় দেবে। আর ওই সময়টাকে কাজে লাগাইয়া আপনি 10টা প্ল্যান দেখাইয়া কি করবেন? নিজে প্র্যাকটিস করে নেবেন। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এই যে প্র্যাকটিস করলেন, এই প্র্যাকটিসের মধ্যে আবার একটা জয়েনিং আসতেও পারে। যদি একটাও জয়েনিং আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। এখন আসে যদি না আসে, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেই বিষয় হচ্ছে এই যে নিঃসন্দেহে এই যে আমি প্ল্যানটা দেখালাম, আমার প্ল্যানটা সুন্দরভাবে হয় না, আমার এখনো গ্যাপ আছে। আবার আইসা আপনি রিয়াজ বসতে বসলেন যে স্যার আমি তো প্ল্যান দেখাইছি, একটাও জয়েনিং করেন, তার মানে আমার মনে হয় একটা গ্যাপ আছে। আপনি কি যখন প্ল্যানটা দেখাবেন তখন আমাকে একটু সাইডে রাখবেন, আমি আবার দেখবো সংশোধন হওয়ার জন্য যে আসলে আমার কোথাও ভুল আছে কিনা। আমি কি কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন থার্ড উইকে আবার কি করলেন? প্রথমে দ্বিতীয় সপ্তাহে সংশোধন করলেন, সংশোধন করার পরে থার্ড সপ্তাহে আপনি আবার 10টা প্ল্যান শো করলেন। এবার কি আগের থেকে একটু ভালো হবে না? কারণ সংশোধন করে বসছেন। এবার দেখা যাবে মিনিমাম 1 থেকে 2টা জয়েনিং করছে। তাহলে সময় দিছিলেন কয় ঘন্টা? 10 ঘন্টা, এভারেজ 2.5 ঘন্টা। এবার আসুন, এই যে 1 থেকে 2টা জয়েনিং আসলে এবার প্ল্যান শোটা কি করছিল?
আমি করছি আমি, এবার ফিলিংসটা কি? আমি প্ল্যান করছি সেই জায়গা থেকে জয়েনিং আসছে। আরে আমার ভাই কনফিডেন্স না মানে অনেক বেড়ে যাবে। ইয়েস অর নো? কনফিডেন্স বেড়ে যাবে না যে আমার প্ল্যান শুধু জয়েন করছে, আমি পারি স্যার, আমি পারি। ইয়েস অর নো? এটা ফিলিংস চলে আসবে। এই ফিলিংস আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আর এই কনফিডেন্স বেড়ে গেলে আপনি যেটা করবেন, চতুর্থ সপ্তাহে আপনি মিনিমাম 20টা প্ল্যান করে ফেলবেন, আর সেখান থেকে 3 থেকে 4টা জয়েনিং চলে আসবে। ইয়েস অর নো? কারণ কনফিডেন্স চলে আসছে না। এবার দেখুন টোটাল আমরা এক মাসে কি কাজ করেছি। এক মাসে টোটাল আমরা প্ল্যান দেখিয়েছি 50টা। কয়টা? 50টা। জয়েনিং আসছে কয়টা? আমরা ধরে 4 2 6 7 2 9 আমরা ধরে নিলাম। এবারে যেখানে 1 থেকে 2টা আমরা এখান থেকে একটা কম দিলাম, তার টোটাল 8টা জয়েনিং হচ্ছে। কয়টা? 8টা। 8টা যদি জয়েনিং হয় 1 ঘন্টা করে সময় গেলে কত ঘন্টা সময় হয়? 50 ঘন্টা। এভারেজ তাহলে টাইম আসছে কি আমরা ধরে নিলাম 60 ঘন্টা, তাহলে 2 ঘন্টা করে পড়ে নাকি? তাহলে পার ডে কাজ করলাম কয় ঘন্টা করে? 2 ঘন্টা করে। আমার সেলস আসছে কয়টা দেখেন তো? 8টা। প্ল্যান শো করছি 50টা, সেখান থেকে সেলস আসছে কয়টা? 8টা। আচ্ছা আমাদের এখন এক একটা 500 পয়েন্টের এক একটা জয়েনিং যদি হয়, তাহলে রেফারেন্স কমিশন জন্য কত? 1000 টাকা, রাইট? 1000 টাকা করে যদি হয়, তাহলে 8টা স্পন্সরে কত টাকা হলো? আচ্ছা ম্যাচিং কি একটাও হবে না? কত টাকা করে? যদি 4টাও ম্যাচিং হয় তাহলে 3 ছিল কত? 1200। তাহলে টোটাল আমার আয় হলো কত? টোটাল আয় হলো কত? 9200। আচ্ছা বলেন তো এই 9200 টাকা গত মাসে কার কার আয় হয়েছে? কাজটা কি করছে? আয় হয় নাই নাকি? তাহলে আয়টা কেন হয় নাই? আমি তো এইভাবে কাজই করি নি। ইয়েস অর নো? তাহলে এখন আসেন, তার মানে একটা মাস আপনি কাজ করছেন, অথচ অনেকে আছেন যারা কিনা মনে করেন কি 60 ঘন্টা, এক মাস বেশি 60 ঘন্টা, স্যার ডেইলি দিছি 10 ঘন্টা। কত ঘন্টা সময় দিছি? 10 ঘন্টা, কিন্তু কাজ শুনছেন না? কামিং এন্ড গোইং, ডুইং ফর ইয়েস অর নো? এটাই কিন্তু হয়। তাহলে এখন যেটা বিষয়, তাহলে দেখুন এই কাজটা যখন আপনি করলেন, 8টা জয়েনিং হয়ে গেল, আপনার টোটাল আয় হলো 9200 টাকা। 2 ঘন্টা শ্রম দিয়া এত চমৎকার একটা আয়, এটা আসলে অসাধারণ একটা আয়ের সুযোগ না? আপনাদের কি খারাপ লাগতেছে? নো। মানে ক্লোজ করে দিব? নো। আরে শিওর? শেষ করব? নো। আচ্ছা তাহলে আরেকটু কন্টিনিউ করি নাকি? সময় কিন্তু আর একটু লাগতেছে। হ্যাঁ, यस। শেষ তো করতে হবে নাকি? আচ্ছা এখন আসুন, তাহলে এই যে যেটা হলো সেটা হচ্ছে আমার 9200 টাকা আয় হলো কত দিনে? এক মাসে। ভাই বরিশালের থাইকা 2 ঘন্টা সময় দিয়া, এই সময়টা কি নির্দিষ্ট ছিল নাকি অনির্দিষ্ট? আমার যে সময় কাজ ছিল আমি সেই সময় কাজ করছি, রাইট? আচ্ছা এই 2 ঘন্টা করে সময় দিয়ে আমার 9200 টাকা আয়, খারাপ না ভালো? তাহলে কি আমরা রাজি আছি? এবার আসেন, এই যে 50টা আপনি প্ল্যান দেখালেন, 8টা জয়েনিং আসছে, আপনি আবার হতাশ হতে পারেন। 42টা ব্যক্তি আমার জয়েন করবে, নিঃসন্দেহে এই ব্যবসা ভালো না। কারণ 42টা ব্যক্তি জয়েন কেন করবো না? মাত্র 8টা ব্যক্তি জয়েন করবে। আমি যদি আপনাকে বলি দেবে আপনার মানসিকতা তো এভাবে রাখতে হবে, আমি তো এই 50টা ব্যক্তি জয়েন করবে এই কথা চিন্তা করতে আমি ওর ইনভাইট করি না, ওর তো প্ল্যানই দেখাই নি চিন্তা করে। ইয়েস অর নো? আমি যদি আপনাকে বলি আমি যখন জয়েন করি, আজকে খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন, আজকে এক্সিকিউটিভ অফিসার, আমি যখন এই কোম্পানিতে সর্বপ্রথম জয়েন করি আমি 37টা লঞ্চ করি। কয়টা? 37টা। এবং সেটা এক মাসের মধ্যেই হয়তো হয়েছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নাই, আবার মিথ্যা কথা হয়ে গিয়ে যায় কিনা জানি না, তবে করেছিলাম, শুরু করার পরপরই করেছিলাম। তো 37টা ব্যক্তিকে প্ল্যান দেখাই, যার মধ্য থেকে 13টা ব্যক্তি আমার থেকে প্রোডাক্ট ক্রয় করে সেবা অর্গান থেকে। দ্যাটস আমার স্টুডেন্ট ছিল, তারা আপনার ইংলিশ স্পোকেন কোর্স করে, কেউ কম্পিউটার কোর্স করে, এভাবে করে আবার কার কাছে জন্য একটা ফ্রিজও বিক্রি করছিল আমার ঠিক মনে নেই। এভাবে করে মোট কয়টা প্রোডাক্ট সেল হয়েছিল আমার? 13টাই। 13 জনের মধ্যে 4টা ব্যক্তি কাজ করে। কয়টা ব্যক্তি? 4টা ব্যক্তি মার্কেটিং অফিসার হয়ে যায়, এবং 4 জনের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আলমামুন স্যার। একটা করতালি হচ্ছে। তাহলে দেখেন একজন ব্যক্তি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে গেছে, আর তার কারণে কি আমি এক্সিকিউটিভ স্যার? ইয়েস অর নো? আচ্ছা বলেন তো, তাহলে ব্যবসাটা কি লোক ঢুকানো বিজনেস? নো। হ্যাঁ, নো নো। তাহলে এবার বলতে পারেন স্যার তাহলে বিজনেসটা কি? আমি আপনাদের যদি একদম সংক্ষেপে বলি, আমাদের এই বিজনেসের কাজটা কখনো কোন স্টেজে এক হয় না। যেমন আপনি যদি ধরেন কোরবানিতে যেটা হয়, এক সপ্তাহ গরুর গোশত খাওয়ার পরে এরপরে মনে হয় কি যে স্যার গরুর গোশত ও আর আমি খাইতেছি না, হেসি শাক আছে, হেসি শাক দিয়ে ভাত খাবো। ইয়েস অর নো? বুঝতে পারছেন কিনা? যে শাক আছে স্যার মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো, তাও গরুর গোশত ভালো লাগে না। কারণ একই জিনিস কন্টিনিউ ভালো লাগে না। তাহলে এখন দেখেন আমাদের এখানে যেটা কাজ, তার মানে আমি 37টা ব্রাঞ্চ করি, 13টা জয়েনিং হয়, কাজ করে কয়জন? 4 জন, সেখান থেকে একজন সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, 4 জন মার্কেটিং অফিসার, মানে আরো 3 জন মার্কেটিং অফিসার। তাহলে দেখেন সেইটার মাধ্যমে যদি আমি এক্সিকিউটিভ অফিসার হতে পারি, আজকে বলেন তো আমি যদি সারা জীবনে আর কোনো প্রোডাক্ট সেলস না করি কারো কাছে, আমার কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া কি থেকে থাকবে? নো।
তাহলে কিভাবে হলো এটা? এটা তো কাজ হলো লোক ঢুকানো বিজনেস, তাহলে আমার বিজনেস কিভাবে হলো? তার মানে আমরা কিটা, আমরা থিমটা বুঝতে পারি এক্স্যাক্টলি এই সেক্টরে কাজ হচ্ছে। এই যে আমি যে আপনাকে প্রথম 30 দিনের কাজের কথা বললাম, আপনি শুধু আমার এই রুলসটাকে ফলো করেন। এই কাজটাই, অর্থাৎ এখানে একটা টিম তৈরি করার জন্য প্রথম 30 দিনই কাজটাই হলো এইটা, প্রথম 30 দিনই এইটা কাজ। এরপরে আপনার আর এই কাজ করার সময় আমার কি গেস্টের অভাব আছে রে ভাই? এখনো 500 গেস্টের লিস্ট আছে, কিন্তু বলবো কোন সময়? এই যে পার্সোনালি বলবো কোন সময়? আজকে ধরেন আপনারা 35 থেকে 40 জন আছেন, 40 জন ব্যক্তি যদি একটা করে প্ল্যান দেখান আজকে, তাহলে কয়টা হয়? 40টা। আমি যদি একটা প্ল্যান দেখাই, কয়টা প্ল্যান দেখাইতে পারবো? 10টা। তাহলে 10টাও যদি দেখাই, তাহলে 10টা বেশি না 40টা বেশি? আমার জন্য বেটার কোনটা, 40টা নাকি 10টা? 40টা। তাহলে এখন বলেন আমি কি সেলস বেশি করা উচিত না কম করা উচিত? বেশি করা উচিত। 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে ওদিক হলো আমার কাজ করতে হচ্ছে, আর আরেক দিকে হলো আপনারা কাজ করলে আপনাদেরও হচ্ছে, তার মানে আপনাদের উপকার হচ্ছে। তার মানে আমার এখন দায়িত্ব কি, আপনারা কিভাবে সেলটা করবেন এটাকে এনশিওর করে, এটাকে বুঝাই দেয়। ইয়েস অর নো? তার মানে আমি যদি সংক্ষেপে আপনাকে বলি এই সেক্টরের কাজটা কি, কাজটা হচ্ছে নিজে শেখা আর অন্যকে শেখানো। নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ কি? নিজে শেখা, অন্যকে শেখানো। ওই যে একটা টিম লাগে, ওই টিমটা তো ভাই প্রথম কিছু দিনের কাজ, প্রথম 30 দিনের কাজ। ইয়েস অর নো? তাহলে এখন আসেন, আপনি যে 8টা স্পন্সর করলেন, 8টা ডিস্ট্রিবিউটর আপনার হলো, আচ্ছা পরবর্তী মাসে ওদেরকে যদি সেম কাজটা বুঝাই, যদি সেম কাজটা আপনি করান, তাহলে পরবর্তী মাসে সেলস কয়টা? পরবর্তী মাসে সেলস কয়টা? 8টা। কি 8 ধরে নামটা ধরা পারেন না? তাহলে কয়টা সেলস? কয়টা? 64টা। আচ্ছা 64টা যদি সেলস হয় পরবর্তী মাসে, তাহলে আপনি কি মার্কেটিং অফিসার হলেন কি হলেন না? মার্কেটিং অফিসার হলেন না? তাহলে মার্কেটিং অফিসার। এখন আসেন, তার মানে আপনি 2 মাসের মাথা আপনি মার্কেটিং অফিসার। এখন ঘটনাক্রম হয়েছে কি জানেন? আমি নিজে ওই কাজ করি না, নিজে ওই কাজ বুঝি না, আর আমার টিমে যারা আছে এখনো আমরা এটা বুঝাইতে পারি না। তাহলে হবে কিভাবে? আপনি কি বুঝতে পারছেন? তার মানে মেইন এই বিজনেসটা কি, নিজে শেখা, অন্যকে শেখানো, আর রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব, মানে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা। আমি কি কথা বুঝাতে পারছি? এইটা হচ্ছে মূলত বিষয়। তাহলে আসুন এখন, তবে হ্যাঁ আপনি আপনার তারপরে মন খারাপ হতে পারে, এই জায়গায় আমরা কিছু মানে আপনাকে বোঝার জন্য কিছু উদাহরণ আমরা রেখেছি। ওই যে 42 জন জয়েন করলো না, এইটা দেখুন কিভাবে এই রিজেকশনটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে কিছু প্রফেশন নিয়ে আসছি, যেমন ডক্টর, লয়ার, পুলিশ, ইমাম সাহেব, ইঞ্জিনিয়ার, জব করে যারা, এরপরে কোম্পানি জব করে যারা। আর কি কিছু থাকে বাকি? আচ্ছা তাহলে দেখেন, একজন ডক্টর যারা কিনা, আমরা ডক্টর এবং এই সকল প্রফেশনগুলো একদম টপ লিস্টের না, তাহলে দেখুন একজন ডক্টর যারা রয়েছে তাদেরকে সাধারণত কত পার্সেন্ট মানুষ পছন্দ করে? 100% মানুষ পছন্দ করে? আচ্ছা আমরা যদি ধরি 80% 20%, 80% মানুষ পছন্দ করে, 20% মানুষ পছন্দ করে না। এবার আসেন লয়ারের কথা যদি বলি 50-50, রাইট? আচ্ছা এরপর দেখেন পুলিশের কথা যদি বলি 60-40 এভারেজ, মানে এটাই যে হতে হবে এমনটা না, আমি জাস্ট একটা আনুমানিক বলছি। এরপর আসেন একজন ইমাম সাহেবকে কিন্তু মানুষ পছন্দ করে 90%, সর্বোচ্চ ডিসলাইক করে 10%, রাইট? এরপর আসেন ইঞ্জিনিয়ার 80-20, যারা গভ জব করে তাও কি 90%। বর্তমানে কি গভ জব আছে কিনা ছেলের, নাকি একটা ব্যাপার আছে না? আচ্ছা এবার আসেন কোম্পানি জব করলে 46 এভারেজ। এখন আসেন আমরা একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমরা যারা আছি, ধরেন আপনার বোনকে আপনি বিয়ে দিবেন, কি করবেন? আপনার বোনকে আপনি বিয়ে দিবেন। এখন সাধারণত আপনি শুনলেন ছেলে কি একজন ডক্টর, 80% ফ্যামিলি রাজি হয়ে যাবে যে ওর কাছে কি লাগবে, যৌতুক লাগবে যদি 10 লাখ টাকা তাও দেবো, কারণ তারপরে ডক্টরের কাছে বিয়ে দেবো। কারণ কি? কারণ টাকা পয়সা আছে। কি আছে? টাকা পয়সা। ছেলে ভর্তি শুধু একজন ডক্টর, তার মানে ওর কাছে দিতে হবে। কিন্তু সেখান থেকে আবার দেখবেন 20% মানুষ, মানে 20% আবার কি রাজি হবে না। কেন রাজি হবে না? কারণ ডাক্তার সে তো অনেক বেশি ব্যস্ত, সে তো আমার বোনকে সময় দিতে পারবে না। তাহলে সেই সময়টা যদি না দিতে পারে, তাহলে আমি তার কাছে আমার বোন বিয়ে দেবো। টাকা পয়সা কি সব কিছু হয়? 6 বছরের মাথায় ডিভোর্স। আমি কি কথা বুঝতে পারলাম কিনা? তার মানে দেখুন 20% কি থাকবে? ডিসলাইক করতেছে। এবার আসেন যদি শুনি লয়ার, সাধারণত অনেক ফ্যামিলি আছে যারা যদি শুনে লয়ার, তাহলে সে আপনার কি করবে? তার বোনকে বিয়ে দেবে। বাট আবার 50% দেখবেন কি তারা রাজি না। কেন রাজি না? কারণ সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ডক্টরও এটা করে, সাধারণত আমাদের কি যে লয়ার সাধারণত সৎ ইনকাম করে না, যারা একটু ইসলামিক মাইন্ডেড তারা সাধারণত এটা চাইবে না, অ্যাকসেপ্ট করবে না। ইয়েস অর নো? এখন আসুন, এবার আসুন পুলিশের কথা যদি বলি, সেখানে 60-40 সর্বোচ্চ। কারণ কি? কারণ ওই যে তাদের একটু আছে,
বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, আমরা যদি পুলিশকে সম্মানী সালাম দেই, আসলে কেউ কি মন থেকে দেয় না। যে সালামটা কি কারণে দেয়? ভয় দেয় যে আবার কি কেস টেস দিয়ে আবার ধরাই দেয়। ইয়েস অর নো? এই যে একটা বিষয়। এরপর আসেন ইমাম সাহেবের কথা যদি বলি, ইমাম সাহেবরে পছন্দ করে 90% মানুষ, 90% মানুষ পছন্দ করে, কিন্তু মেয়ে দেওয়ার ক্ষেত্রে 10% রাজি থাকে কিনা সন্দেহ। এর কারণ কি? কারণ আছে ইমাম সাহেবের ইনকাম নাই। ইমাম সাহেবের কাজে লাগে কখন জানেন তো? ওই বাচ্চা হলে আজান দেওয়ার জন্য, বিয়ে যখন হয় তখন কলমা কাবিন করানোর জন্য, আর মারা গেলে জানাজার জন্য। জানি, কিন্তু ইমাম সাহেব খুব ভালো মানুষ, কিন্তু তাদের আমার কাজে লাগে না। মসজিদের সভাপতি ইমাম সাহেব না, কোন এলাকায় কোন সালিসি হয় সেখানে কিন্তু ইমাম সাহেব নাই। তাহলে ওখানে কারা? ওখানে যারা মালদার পার্টি, সে কি সৎ ইনকাম করে না অসৎ ইনকাম করে, এইটার দিকে তাকানোর সময় নাই। মানুষ এত বেশি হয়ে গেছে যে মানুষ টাকার কাছে তার বিক্রি হয়ে যাওয়ার অবস্থা। এখন বর্তমান প্রেক্ষাপট মানুষের মানে মেধা বিস্মৃতি হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা কিনা? তাহলে বিষয় হচ্ছে এখানে দেখুন, কিন্তু ইমাম সাহেব অনেক ভালো, ইভেন তো অনেক মেয়েরা আছে এখানে, অনেক আমাদের ডিস্ট্রিবিউটর যারা আপনারা একটু ভালো, বাইরে যারা আছে তাদের কথা বলছি, অনেক মেয়েরা আছে যদি শুনে ছেলের দাঁড়িয়েছে, আরে না না না, আমি দাঁড়িয়েওয়ালা ছেলেকে বিয়ে করবো না। কেন? কারণ দাঁড়িয়েওয়ালা ছেলেকে নিয়ে আমি যখন আমার বান্ধবীদের সামনে যাব তখন তারা কি বলবে? না, আমি বিয়ে করবো না। মেধা বিস্মৃতি হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা কিনা? তাহলে বিষয় হচ্ছে এখানে দেখুন, কিন্তু ইমাম সাহেব অনেক ভালো, ইভেন তো অনেক মেয়েরা আছে এখানে, অনেক আমাদের ডিস্ট্রিবিউটর যারা আপনারা একটু ভালো, বাইরে যারা আছে তাদের কথা বলছি, অনেক মেয়েরা আছে যদি শুনে ছেলের দাঁড়িয়েছে, আরে না না না, আমি দাঁড়িয়েওয়ালা ছেলেকে বিয়ে করবো না। কেন? কারণ দাঁড়িয়েওয়ালা ছেলেকে নিয়ে আমি যখন আমার বান্ধবীদের সামনে যাব তখন তারা কি বলবে? না, আমি বিয়ে করবো না। ঘটনা করবে কি হলো, দাঁড়িয়ে শাসাতে আছে, তার সাথে বিয়ে করা হলো, 3 বছর পরে যেটা হবে, সে কি করে, আমার সেই হাজবেন্ড, সে আপনার কি করে, সে পরকীয়া করে। বাংলাদেশে এই ঘটনা নাই। আচ্ছা, তাহলে দেখুন অবশেষে কি হলো, বান্ধবীর সামনে যেতে বললেন না, লজ্জার কারণে, লজ্জা লাগে, কিন্তু এখন কি হলো? তাহলে বিষয় হচ্ছে, এটা তো আমি এটা বুঝাচ্ছি না যে সকল ইমাম সাহেব ইমাম ভালো, মানুষ খারাপ ভালো থাকবে, কিন্তু এভারেজ যদি আমরা বলি, তাই না? কারণ কোন মানুষ পাঞ্জাবি পরে কিন্তু আপনার সিনেমা হলে যেতে পারে না, রাইট কিনা? এই যে একটা ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে দেখুন, তাহলে এখন বিষয় হচ্ছে, এবার আসলে ইঞ্জিনিয়ারের কথা যদি বলি, 80% 20%, 80% 20%। গভ জব বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলে মানে জব করে, কি জব করে? গভ জব। আরে আর কথা না, ও কি পিওনের চাকরি করে নাকি বলে ইসের চাকরি? আরে গভ জব তো করে, আরে ওই ইয়েস অর নো? এটাই কিন্তু হচ্ছে। আর যখন যদি কোম্পানি জব, আরে না, আমার মেয়ে আমি করবো না, আমার কোম্পানি জব লাগে। ব্যাপারটা এরকমের না? এটাই কিন্তু। তাহলে দেখুন, আমরা এটা দ্বারা কি বুঝলাম? ডক্টর প্রফেশন খুব খারাপ, রাইট? 20% মানুষ ডিসলাইক করে, তো খারাপ না হলে ডিসলাইক করবে না। ভালো হলেও কি লয়ার 50% মানুষ ডিসলাইক করে, কেন করে? নিঃসন্দেহে খারাপ না। তার মানে আমরা যেটা বুঝলাম, এই উদাহরণের মাধ্যমে যেটা বুঝলাম, কোন একটা প্রফেশনকে 100% মানুষ পছন্দ করে না। সে বলেন কি 100% মানুষ পছন্দ করবে? সে বলেন 100% মানুষ করবে? তা তো না রে ভাই, কারণ কোন একটা প্রফেশন 100% মানুষ পছন্দ করবে না। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি? এখন যদি কেউ যদি বলে না ভাই আমি বিজনেসটা করব না, আপনার কি মন খারাপ হওয়ার কিছু আছে? আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি। সেই উদাহরণটা কি? যেমন ধরুন আমাদের বরিশাল আছে স্বাধীনতা পার্ক, আছে মুক্তিযোদ্ধা পার্ক, আছে শিশু পার্ক। যদিও শিশু পার্কে যাওয়ার মতো পরিবেশ নাই, আমি আমার জীবনে 2বার গিয়েছিলাম। একবার গিয়েছিলাম আমাদের একটা কোম্পানি প্রোগ্রামে, আরেকবার গিয়েছিলাম এক বড় ভাই বিয়ে করবে সেই মেয়ে দেখতে। কিন্তু সেই জায়গায় গিয়ে আমি লজ্জা আমি বেরিয়ে চলে আসছি যে ভাই আপনি আপনার মানে বিয়ে তো করবেন, আপনি দেখেন, আমি আর দেখতে রাজি না। আমি কি কথা বুঝতে পারছি কিনা? কিন্তু আমরা স্বাধীনতা পার্কের কথা যদি বলি, ওটা একটু আলাদা, আমাদের শালীন আছে। আচ্ছা, ওখানটায় কি হয় যেটা দেখলাম, কালকে আমি আসতেছি পটুয়াখালী থেকে, ঠিক মাগরিবের আগে দেখলাম অনেক মানুষের ভিড়। তো সাধারণত যেটা হয়, অনেক চা বিক্রেতা আছে, যারা কি করে, চা নিয়ে কি করে, ঘুরে, রাইট? যেমন ধরুন আমি এই মুহূর্তে একজন চা বিক্রেতা, স্বাধীনতা পার্কে আপনারা সবাই বসে আছেন। এখন ধরুন আমি কি করলাম, আমি চা বিক্রয় করে আমি গেলাম যে ভাই আপনি কি চা খাবেন? আচ্ছা, তাকে আমি 1 কাপ দিলাম, সে দরকার বলছে, আমি বললাম ভাই আপনি কি চা নেবেন? আচ্ছা, সে বলছে
না আমার চা লাগবে না। ভাই আপনি কি চা খাবেন? এও খাবে না, সে চাই খায় না। ভাই আপনি কি চা খাবেন? চা লাগবে? আচ্ছা এ বলছে এবার চা লাগবে। এবার দেখেন আমি এই যতগুলো ব্যক্তি আছে আমি সবার মাঝে কি করলাম, আমি চা নিয়ে গেলাম। এবার দেখুন আমরা চারজন ব্যক্তির কাছে গেলাম, সেখান থেকে দুইজন কি বললো চা দেন, আর দুইজন বললো কিন্তু না ভাই আমি চা খাবো না। আচ্ছা এই যে দুজন খেলো না, এই কারণে যদি আমি এটা চিন্তা করতাম, দ্যাটস মিন চা বিক্রেতা যদি চিন্তা করে যে এরা তো চা খাচ্ছে না, পাঁচজন পরে একজন বলতেছে যে আমি চা খাবো, এই চিন্তা যদি সে করে তাহলে কি সে আর চা বিক্রি করতে পারবে? সে যদি এই চিন্তা করে এই চা বিক্রির বিজনেস আমার দ্বারা হবে না, তাহলে কি সে এই বিজনেস করতে পারবে? কিন্তু দিন শেষে কি হয় দেখুন, উনি এইভাবে করে করে ঘুরতেছে, দিন শেষে ওনার দেখা যায় 2 ফ্লাক্স 3 ফ্লাক্স চা বিক্রি করে মিনিমাম 500 টাকা আয় করে, তারপর সে বাসায় বাজার করে যায়। ইয়েস অর নো? তাহলে এখন দেখুন তার মানে এইটা দ্বারা কি এটা প্রমাণ হয় যে তার চাটা খারাপ? তার এই মুহূর্তে চা খেতে ভালো লাগছে না, এই কারণে সে খাবে না। তার মানে কে খাচ্ছে চাটা? যার প্রয়োজন সে খাচ্ছে। ইয়েস অর নো? আচ্ছা এবার আসুন আমরা আরো একটা উদাহরণ দিই। আমরা সাধারণত বরিশালে গ্র্যান্ড পার্ক রেস্টুরেন্টের নাম শুনেছি, রাইট? আমি জানি না কতজনের এখানে যাওয়ার সুযোগ হয়েছে, আমার যাওয়ার সুযোগ হয়েছে যদিও তাও সেবা উন্নয়নের বদৌলতে। এবার আসুন হোটেল গ্র্যান্ড পার্ক, এখানে সাধারণত আপনার বুফে খাওয়ার ব্যবস্থা থাকে। বুফে খেতে গেলে আপনার 1500 থেকে 1600 টাকা লাগে। এখন আসুন এই যে 1500 টাকা দিয়ে বুফে খাওয়ার আমরা কতজন গিয়ে খেয়েছি? এখন আসুন কিন্তু আমরা কেউ যাইনি, দেখেন সেবা উন্নয়নে আমরা এখানে ধরেন আমিও যাইনি, সাপোজ তাহলে আমরা এখানে ধরেন 40 থেকে 50 জন লোক আছে, আমরা একজনও গেলাম না। এখন গ্রান্ড পার্কের মালিক যদি চিন্তা করে সেবা উন্নয়নের ছেলেমেয়েরা এত চমৎকার স্মার্ট, তারা কাজ করে, একটা ছেলে মেয়ে আমার এই হোটেলে আসে না, তার মানে এই বিজনেস আমার দ্বারা হবে কি? তাহলে সেই বিজনেস করতে পারতো? কিন্তু দেখেন এবং ওই গ্রান্ড পার্কের সামনে দিয়ে কত মানুষ আসে, কত মানুষ যায়, ওই মালিক যদি চিন্তা করে এত মানুষ আসা যাওয়া করে, কই আমার রেস্টুরেন্টে সব মানুষ আসে না, তার মানে কি সেই বিজনেস করতে পারতো? কিন্তু দেখেন দিন শেষে কি হয়, কেউ না কেউ কিন্তু ঠিকই যায় এবং কেউ না কেউ কিন্তু ঠিকই ওখানে খাওয়া দাওয়া করে। তার মানে গ্র্যান্ড পার্কে মানুষ যাচ্ছে না কেন? কারণ যাচ্ছে না এই কারণে, এক নম্বর কারণ হলো তার ওই জায়গাটায় খাওয়ার প্রয়োজন বোধ মনে করে না, 2 নম্বর কারণ হলো তার মানিব্যাগের স্বাস্থ্যটা ইয়েস অর নো? তার মানে কিন্তু হোটেল গ্র্যান্ড পার্কের মালিক কিন্তু জানে আমার এখানে যার প্রয়োজন, যার সামর্থ্য আছে সে কিন্তু আমার কাছে আসবেই আসবে। 1500 টাকা আমরা তো ধরেন মেসে যখন খেয়েছি 15 দিনের খাবার হয়ে গেছে, তাহলে আমি একদিন খেয়ে সেটা আমি 15 দিনের খাবার আমি নষ্ট করব, ব্যাপারটা এরকম না, ফিলিংসটা এরকম না। তাহলে বিষয় হলো এখানে দেখুন, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যার প্রয়োজন সে ওখানে যায়, ঠিক সেই আপনি সব মানুষ কি করবে না সেবা অনলাইনে জয়েন করবে না। ইভেন তো দেখেন এখানে যারা ছেলেরা আছে বিশেষ করে কি করে, প্রত্যেক একটু টাই পরে, শার্ট পরে, সুন্দর একটু স্মার্টলি চলাফেরা করে, রাইট? এটা দেখে অনেকে কিন্তু মনে মনে চায় আরে এটা কত সুন্দর করে চলে, আমার ইচ্ছা করে, কিন্তু সে কিন্তু আসছে না। তার মানে অনেকে আপনার জায়গায় আসতে চায়, আপনি যে জায়গাটা আছেন ওই জায়গাটা আসতে চাই, ড্রেস আপটা মেইনটেইন করতে চায়, স্বপ্ন, হয়তো সে জানেও না সে বলার কোনো অপরচুনিটি আছে, তাহলে আমরা হয়তো সঠিক জায়গায় কি করতে পারছি না, ইনফরমেশনটা দিতে পারছি না। আমি কি কথা বুঝতে পারছি? তার মানে দেখুন এর মানে এটাই বোঝায় যার প্রয়োজন সে আসবে, আর যার প্রয়োজন নয় সে আসবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে 100% মানুষ সেবা অনলাইনে কখনোই আসবে না। তার মানে আমাদের কি আর মন খারাপ হবে? আমার তো ওই 50 জনের 50 জনই দরকার নাই, আমার 7 থেকে 8 জন, 4-5 জন হলে আমার টিম হয়ে যায়। আর এই 4-5 জনের মাধ্যমে বলেছিলাম কি নিজে শেখা অন্যকে শেখানো, তাহলে আমি শিখেছি, এবার ওই 4-5 জন মানুষকে আমি শেখাবো, দ্যাটস ওয়াই আমার বিজনেসটা হয়ে যাচ্ছে। তাহলে আমার কি অনেক মানুষের কাছে যাওয়ার দরকার আছে? কিন্তু এই 30 দিনের কাজটাকে পরিপূর্ণভাবে করতে হবে। চলুন ফাইনালি কাজ হচ্ছে কি ফলো আপ, রাইট? প্রেজেন্টেশন দেয়া কমপ্লিট, গেস্ট বাসায় চলে গেছে, এরপরে কি করতে হবে? ফলো আপ করতে হবে। ফলো আপটা করতে হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে? প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে। ফলো আপ যখন আমরা করতে যাই, কাস্টমারের একদম সহজ এবং কমন একটা প্রশ্ন, এটা একদম সৃষ্টি শুরু লগ্ন থেকে এই সিস্টেম আছে, থাকবে, আগেও ছিল। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমার তো টাকা নাই। আমার কি নাই? এখন আসে আমার টাকা নাই, কাস্টমারের টাকা নাই। আচ্ছা আমরা এখানে যারা জয়েন করেছি আমরা একটু দেখতে চাই জয়েন করার সময় কার কার টাকা ছিল। একজন পেয়েছি যার কাছে টাকা ছিল, 2 জন, 3 জন, 4 জন,
তাহলে দেখা লাগবে যে কে কার আইডি কি পরিমাণ করে ক্রয় করছে নাকি একটু যাচাই বাছাই করা লাগবে। তাহলে দেখেন আমরা এখানে ম্যাক্সিমাম যারা আছি আমাদের জয়েন করার সময় কি ছিল না, টাকা ছিল না। তাহলে আমি জয়েন করলাম কিভাবে, কিভাবে টাকা ম্যানেজ করে, রাইট? তাহলে এখন বিষয় হচ্ছে সাধারণত কারো কাছে টাকা থাকে না। এখন আসলে যখন সে বললো আমার টাকা নাই, এবার আপনি চিন্তা করলেন কি গেস্টের টাকা নাই, তাহলে সে জয়েন করবে না, থাকে তাহলে ঠিক আছে গাড়ি ভাড়াতে বাজার করছে, জয়েন করবে কি, ওই টাকা নাই তো, সমস্যা হচ্ছে না। এখন একটা বিষয় আমি আপনাকে প্রথম যেটা বলবো, এই সমস্যাটার সমাধান দেওয়া দরকার আছে না নাই? যদি সমস্যার সমাধান দিতে না পারি, মনে রাখবেন কাস্টমারের সমস্যার সমাধান যদি আপনি দিতে না পারেন, কোন একজন কাস্টমারের পায়ে হাত দিলেও সে জয়েন করবে না। আর যদি সমস্যার সমাধান দিতে পারেন, সে অটোমেটিক্যালি আপনার সাথে জয়েন করবে। আমি কি কথা বুঝতে পারছি? অ্যাবসলিউটলি রাইট। তার প্রয়োজনীয় একটা জিনিস, হাতের মোবাইল ফোন বিক্রি করেও সে জয়েন করবে যদি সে প্রয়োজনটা বোঝে। এখন আসলে আমরা একটু উদাহরণ দিচ্ছি। সাইমা তো স্টুডেন্ট, রাইট? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি সাইমার কথা যদি বলছি, সাইমার কাছে এই মুহূর্তে টাকা নেই। এই মুহূর্তে কি টাকা নাই? কিন্তু করোনাকালীন সময়ের কারণে হঠাৎ করে ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে আজকে। সেখান থেকে বের হওয়ার পরে জানতে পারলো ফর্ম ফিল আপের ডেট পড়ছে, এবং ফর্ম ফিল আপের করার জন্য আগামী 2 দিন সময় আছে। কয়দিন? 2 দিন সময় আছে। সাইমার ফর্ম ফিল আপে লাগবে 6000 টাকা। কত টাকা? 6000 টাকা। সাইমার কাছে কিন্তু এখন 1 টাকাও নাই। আচ্ছা বলেন তো সাইমা, আপনি কি ফর্ম ফিল আপ করবেন কি করবেন না? অবশ্যই করব। সাইমা কিন্তু ফর্ম ফিল আপ করবে। তাহলে কিভাবে করবে সাইমা ফর্ম ফিল আপ? ম্যানেজ করে। অ্যাবসলিউটলি রাইট। তাহলে কি করতে হবে? ম্যানেজ করতে হবে। কি করতে হবে? এখন ম্যানেজ করতে বললে কি সে ম্যানেজ করবে? তখন তাকে তার সাথে কাউন্সেলিং করতে হবে যে দেখো, ধরে নিলাম সাইমার বয়স হচ্ছে 18 বছর। কত বছর আমি জানি না, সাইমার বয়স কত? হ্যাঁ আমি বলছি, যেমন ধরেন আমরা সাইমার বয়স ধরলাম 18 বছর। এখন দেখুন সাধারণত এখন আমি ধরেন সাইমাকে আমি ফলো করছি যে সাইমা দেখো, তোমার তো 18 বছর হয়ে গেছে, বাট আজকে তোমার কাছে 5,000 টাকা নাই। তুমি কি একটাবার থিঙ্ক করছো 18 বছর হয়ে গেছে অথচ তোমার কাছে টাকা নাই? অথচ তোমার এই যে অনেক মেয়েরা যারা কিনা 1 মাসে শপিং করে 10,000 টাকা, বার্থডে পার্টি করে সেখানে 20,000 টাকা খরচ করে ফেলে, কিভাবে করে? তাদের কাছে টাকা কোথা থেকে আসে? হয়তো বাবা মা দেয়, নয়তো নতুবা নিজেই ম্যানেজ করে। তাহলে কিভাবে করে? এখন বিষয় হচ্ছে দেখো, যেহেতু তুমি কিছু করছো না, শুধু লেখাপড়া করছো, তার মানে তুমি যদি আজকে থেকে আর কিছু নাও করো, তাহলে বলো তো আগামী 6 মাস পরে কি তোমার কাছে টাকা আসার কোনো রাস্তা আছে? নাই। তবে হ্যাঁ, আজকে আমি তোমাকে যেই জায়গাটার কথা বলছি, তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু তোমার এই মুহূর্তে টাকা নাই, তুমি যদি একটা টাকা আসার রাস্তা তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে টাকা আসবে। আর যদি রাস্তা তৈরি না করো, 6 মাস পরেও তুমি টাকার সমস্যায় থাকবা। তাহলে এখন বলো, তুমি কি চাও আগামী 6 মাস পরেও তুমি টাকার সমস্যায় থাকবা? কাস্টমার কি করবে? হ্যাঁ আমি চাই, এই করবে। কি বলবে? যে না, আমি টাকার সমস্যায় থাকতে চাই না। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে একটা টাকা আসার রাস্তা তৈরি করতে হবে। আর যখন টাকা আসার রাস্তা তৈরি হবে, তখন কিন্তু ওখান থেকে তোমার কাছে টাকা আসতে পারে। তার মানে আজকে যে সমস্যাটা আছে, তুমি যদি আজকে একটা প্রতিজ্ঞা করতে পারো যে আজকে পর্যন্ত আমার কাছে টাকার সমস্যা আছে, এটাকে আমি মেনে নিতে পারি, বাট আগামী 6 মাস পরে আমার কাছে টাকার সমস্যা থাকবে, এটাকে আমি মেনে নিতে পারি না। এটা তোমাকে একটা ডিসিশন নিতে হবে আজকে তুমি কি করতে চাও। আজকে প্রয়োজন বোধে হয়তোবা আজকে একজনের কাছ থেকে ধার করে তুমি জয়েন করবা, বাট একটা সিদ্ধান্ত নিতে হবে জীবনের কোনো প্রয়োজনে আর যেন কখনো মানুষের কাছে টাকা ধার চাইতে না হয়। একদিন ধার চাওয়া ভালো নাকি সারা জীবন ধার চেয়ে চেয়ে চলা ভালো? কোনটা চাও তুমি? আচ্ছা, এই কথাটা যে তাকে বললাম, তাকে কি আমি একটা রাস্তা তৈরি করে দিলাম না? আর সে বলবেন তাকে একটা ইনকাম করার রাস্তা কিনা, সে টাকার সমস্যা আছে, আমিও তাকে টাকার সমস্যা সমাধানের একটা রাস্তা আমি তৈরি করে দিচ্ছি, একটা প্ল্যাটফর্ম দিচ্ছি। তার মানে কি এটা কি একটা সমাধান না? আচ্ছা, এই কথাটা যদি সাইমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা যায়, সাইমা কি টাকা ম্যানেজ করে জয়েন করবে কি করবে না? আর যদি আপনি বলেন টাকা সমস্যা, ঠিক আছে, ঠিক আছে, কি হবে? আচ্ছা, এখন ধরেন আমি যদি আপনাকে একটা কথা বলি, যেমন ধরেন এখন ধরেন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কি ব্যস্ত আছি না? একটা পরিবেশ আছে না, এখানে একটা ট্রেনিং এর পরিবেশ। কিন্তু ধরেন আমি যদি হঠাৎ করে একটা কোনো খারাপ সংবাদ শুনি, এখন হঠাৎ করে একটা খারাপ সংবাদ, একটা অ্যাক্সিডেন্ট অথবা কোনো একটা সমস্যা, এটা আমি শুনলাম, আমার কাছে একজন একটা নিউজ দিল যে আপনার ফ্যামিলি রিলেটেড একটা সমস্যা আছে, ভাবি এখনই আপনাকে যেতে বলছি,
এখন ধরেন আমি কিন্তু আপনাদের সাথে ট্রেনিং করাচ্ছি, কিন্তু সমস্যাটা যদি একটু বেশি হয় তখন আমি আপনাদেরকে কি বলবো, দেখেন আপনারা তো জানছেন আসলে এই পরিবেশ, ঠিক আছে, আপনার ভাবি হয়তো অসুস্থ হয়ে পড়েছে, আমার ওখানে যেতেই হবে, তার মানে ট্রেনিং কিন্তু এখানে রেখেই আমি কিন্তু গেলাম। ইয়েস অর নো? তার মানে আমি কিন্তু আপনাকে ম্যানেজ করেছি, আপনাদেরকে ম্যানেজ করেছি, রাইট? বাস্তবতাটা বুঝাইছি যে এই কারণে কিন্তু আমাকে যেতে হবে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে সমস্যাটাকে কি করতে হবে? ম্যানেজ করতে হবে। কি করতে হবে? ম্যানেজ করতে হবে। তাহলে কি বলতে হবে? তুমি কি করে এইভাবে ম্যানেজ করো, আপনি যেভাবে ম্যানেজ করছেন সেইভাবে একটা ওয়ে তাকে খুঁজে দেন। কি সমাধান দেওয়া যাবে? কাস্টমার জয়েন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন আরেকটা সমস্যা যেটা বলে সেটা হচ্ছে এই কাস্টমার জয়েন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন আরেকটা সমস্যা যেটা বলে সেটা হচ্ছে এই ডোন্ট লাইক দিস বিজনেস, আমি এই ধরনের ব্যবসা আমি পছন্দ করি না। এমন ভাবে বলবে এই পৃথিবীতে এই সেক্টরের থেকে খারাপ কোনো সেক্টর আর পৃথিবীতে নাই। ইয়েস অর নো? এমন ভাবে বলছে আপনি তো বরঞ্চ কি হলেন যে আপনি এই কথা শুনে একটা গল্প আমরা বলি ফেলি নাকি? অনেক সময় এই কথা শুনে সে কি করে, মানে যখন এইভাবে করে বলে তখন সে চিন্তা করে ভাই রে ভাই বাস আর কারো কাছে বলি নেই, মানিক তো টেক্স। ইয়েস অর নো? সে কি করে, সেও কাজ ছেড়ে দেয়। এমন কিন্তু আপনি পাবেন। তাহলে এখন আসেন, তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে, যদি গল্পটা কত করে বলছিলাম, আমরা তো শুনি। আচ্ছা তাহলে গল্পটা বলি নাকি? আগ্রহ খারাপ না, ভালোই আছে, তাহলে বলা যায় নাকি? কি গল্প বলবো? আচ্ছা, তাহলে এখন আসেন, গল্পটা হচ্ছে একজন মানুষের, মানে একজন ব্যক্তির একটা বানর ছিল। বানরটা খুব আদরের, ছোট সময় থেকে তাকে লালন পালন করে, এবং সাধারণত একটা প্রাণী যদি কেউ পোষে তাহলে সেটার প্রতি একটা মায়া কাজ করে, রাইট? আচ্ছা, এবার আসুন ঘটনাক্রমে যেটা হলো, দুই জনটা হাসাহাসি করছে, তাদের মনে পড়ছে আর কি গল্প, বুঝতে পারছেন কিনা? এবার আসুন ঘটনাক্রমে যেটা হলো সেটা হচ্ছে এই যে ওই ব্যক্তিটার ওই বানরটা খুব আদরের ছিল, সে সাথে করে নিয়ে যায়, নিয়ে আসে, যে কোনো জায়গায় গেলে সেটা সাথে থেকে খুব আদরের। হঠাৎ করে একদিন এই বানরটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে এখন মালিক টেনশনে পড়ে গেছে, কি করা যায়? সে যেটা করলো, কোনোভাবে খাবার দাবার খাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে বানরটা, তো সে যেটা করলো, তার চোখের সামনে এইভাবে করে বানরটা অসুস্থ হয়ে যাচ্ছে, তার খারাপ লাগতেছে, সে যেটা করলো একজন ডক্টরের শরণাপন্ন হলো। ডক্টরের শরণাপন্ন হয়ে সে যেটা বললো যে ডাক্তার সাহেব এই পরিস্থিতি কি করা যায়, তখন বললো যে তাহলে ঠিক আছে, এই ঔষধগুলো দিয়ে দিচ্ছি, এই ঔষধ দিচ্ছি, ট্যাবলেট আছে, এগুলো নিয়ে খাওয়ান, ঠিক হয়ে যাবে। কিন্তু বাসায় গিয়ে এত চেষ্টা করতেছে, কোনোভাবেই বানরকে খাওয়াতে পারছে না। কারণ কি? কারণ আদরের, এবং সে চিন্তা করছে হয়তো জোর করে খাবো না, থাকবো কষ্ট করে ভিতরে থাক, খাওয়াইলাম না। পরবর্তী দিন আবার গেছে ডক্টরের কাছে, ডাক্তার সাহেব কি পরে বলছে, আপনি তো আমাকে ঔষধ দিয়েছেন, কিন্তু কি করবো দেখেন, ও তো আমার অনেক আদরের, জোরও করতে পারছি না, ও তো আপনার এই ঔষধ কিন্তু খায়নি, এখন কি করতে পারি? এখন ঔষধ তো খাওয়াতে হবে, তা নাহলে তো ভালো হবে না। এখন ডক্টর যেটা পরামর্শ দিল, তার এক কাজ করো, আমি একটা ওয়ে বলে দিচ্ছি, সেটা কি, তুমি একটা পাইপ কেনো, একটা পাইপ কিনে যেটা করবা, পাইপটা ওর মুখে দিয়ে তুমি এই পাশ থেকে একটা কি করবে, একটা ট্যাবলেট দিলাম, একটা ট্যাবলেট এই পাইপের মধ্যে দিবা, দিয়ে এরপর ফু দেবা, অটোমেটিক্যালি ওর খাওয়ার দরকার নেই, ফুয়ের কারণে একবার ওর পেটে চলে যাবে। খুবই চমৎকার, যেই কথা সেই কাজ। সে পাইপ কিনে ওই মানে ওই ট্যাবলেটটা সে কি করলো, মানে ওই পাইপের মধ্যে দিল, একটা মাথা বানরের মুখে আর একটা মাথা কি তার কাছে, এবং সে যখনই ফু দিবে তার আগে বানরটা ফু দিয়ে ফেলছে। এবার বলেন তো ঔষধটা কোথায়? ঔষধটা কোথায়? আমি কি কথা বুঝতে পারছি? এই সময় এরকমের হয় যে আমরা কাস্টমারকে যে ফলো আপ করতে জয়েন করানোর জন্য, জয়েন করাতে গিয়ে যেটা হয়, সেও তার কথা শুনে আমরা ফলো আপকে আমরা রিলেটিভ হয়ে বাসায়। ইয়েস অর নো? ঘটনা ঘটে কি ঘটে না? এটাই কিন্তু বাস্তব। তাহলে দেখুন, তার বিষয় হচ্ছে এখন এই যে বললো ডোন্ট লাইক দিস বিজনেস, আমি এই ধরনের ব্যবসা পছন্দ করি না, এই কথা কারা বলবে জানেন তো? এই কথা তারা বলবে যারা এই বিজনেস সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখে না। এখন আসুন, পৃথিবীতে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি আপনাকে একটা বিষয় বলি, আমার বাপের কোনো ক্ষমতা নাই, আমার বাপে মন্ত্রী না, আমার বাপে মিনিস্টার না, আমার বাপে কোটি টাকার মালিক না, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমার বাপের কাছেও কোনো ক্ষমতা নাই একটা মানুষকে ইনকামের অফার দেব আমি। আজকে আমি যদি টিচার হতাম, আমি তোকে ইনকামের অফার দিতে পারতাম না। আজকে আমি যদি লয়ার হতাম, আমি একটা ব্যক্তিকে ইনকামের অফার দিতে পারতাম না। তার মানে আপনি একটা মানুষকে ইনকামের অফার দিচ্ছেন, তাহলে ইনকামের অফারটা দিতে পারে কে? সেই ব্যক্তি দিতে পারে যার কাছে ক্ষমতা থাকে। তার মানে দেখেন, আপনি ওই জায়গাটায় আছেন
যে আপনি একটা মানুষকে কি করতে পারেন, ইনকামের অফার দিতে পারেন। আমাদের সমাজে অফার দেয় কিসের, আমি না তোমাকে অনেক পছন্দ করি, ইয়েস অর নো, এই অফার দেয় ভাই। ইনকামের অফার তো সবার কাছে থাকে না, তার মানে আপনি সেই রকমের একটা কাজ করছেন, একটা মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসার সুযোগ পাচ্ছেন। এই আলোচনা কি কোনো খারাপ আলোচনা হয়? সে বর্ণনে কি কোনো মানুষকে নেগেটিভ কিছু শেখানো হয়? সে বর্ণনে কি মিথ্যা কথা বলানো শেখানো হয়? সে বর্ণনে কি বাবার পকেট থেকে টাকা চুরি করা শেখানো হয়? সে বর্ণনে কি শেখানো হয়? সে বর্ণনে তাই শেখানো হয় কিভাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করা যায়, কিভাবে সমাজটাকে ডেভেলপ করা যায়, কিভাবে নিজের সময়কে ব্যবহার করা যায়, কিভাবে আরো মানুষকে হেল্প করা যায়, কিভাবে নিজের মানসিকতা ডেভেলপ করা যায়, তাই শেখানো হয় সে বর্ণনে। আর সেই জায়গায়ও কি বললো, আমি এই ধরনের বিজনেস পছন্দ করি না। আপনি তাকে রিসার্চ করে যেটা দেখবেন, ওর ইনকাম 20 থেকে 25,000 টাকার মধ্যে, অথবা ও কিছুই করে না, অথবা ও কিছুই করে না। এই মসজিদে আজান দিলে একজন একটু জবাব দিয়ে, আচ্ছা, অথবা ও কিছুই করে না। কারণ মনে রাখবেন যে সফল ব্যক্তি সে কখনো কোনো কাজকে ছোট মনে করে না, কখনো কোনো কাজকে ছোট মনে করে না। হোসেন মোল্লা কি বিক্রি করে আজকে নাম করেছে? দাঁতের মাদুর। তাহলে যারা বড় ব্যক্তি তারা ছোট থেকেই বড় হয়। তাহলে আজকে আপনি তাকে নিয়ে রিসার্চ করবেন, গেস্ট সমস্যা বলছে, এখন কি ওর সাথে তর্ক করা যাবে? ওরে বন্ধ বলা যাবে? ও আপনাকে ছোট করতেছে যে আপনি কি ছোট করে কথা বলবেন? আমরা কাউকে ছোট করে কথা বলা শিখি না, কাউকে শিখাই না। তাহলে কি করবো? ওরে বুঝাবো যে দেখো, আজকে তুমি যেই জায়গাটায় আছো, আজকে তুমি 25,000 টাকা আয় করো আমি জানি, কিন্তু একটা বিষয় একটু চিন্তা করে দেখো, তুমি আজকে 25,000 টাকা আয় করো, আজকে আমাদের এক সিনিয়র স্যার সে 50,000 টাকা আয় করে, অথবা আজকে তোমার মতো আমার মতো একটা মানুষ মেধা দিয়ে, একই মেধা দিয়ে সে আরেকটা ব্যক্তি ম্যানেজার হিসেবে সে 1 লাখ টাকা আয় করে। আমার বিশ্বাস, আমি তোমাকে যেটা মনে করি, আসলে তুমি 25,000 টাকা আয় করার কোয়ালিটি তোমার না, তোমার আরো বেশি আয় করার ক্ষমতা তোমার আছে, আরো বেশি আয় করার যোগ্যতা তোমার আছে, কিন্তু বাংলাদেশে তো তুমি সেই সুযোগটা পাচ্ছ না। তাহলে এই সেক্টরটায় তুমি তোমার প্রফেশনটা ঠিক রেখে এখানে যদি পার্ট টাইমে সময় দাও, তাহলে কিন্তু তুমি এক্সট্রা আয় করার সুযোগ তুমি পাও, এবং আমার বিশ্বাস তুমি অচিরেই এখান থেকে ভালো ইনকাম করবে। এবং আমি এটাও বিশ্বাস করি একটা সময় তোমার এই 25,000 টাকার স্যালারি তোমার কাছে কেবলই তুচ্ছ মনে হবে। সে বর্ণনা থেকে যদি যখন তুমি 50-60,000 টাকা আয় করবা, তখন কিন্তু তুমি এই বিজনেস, এই চাকরি ছেড়ে দিয়ে তুমি ওখানে ফুল টাইম বিজনেস করবা। কারণ এটা এমন একটা বিজনেস যেই জায়গাটায় টাইম ফ্রিডম থাকা যায়, যেই জায়গায় বিজনেসটা করার জন্য দেশের বাইরে যাওয়া যায়, ঘোরার জন্য অনেক সময় থাকা যায়, ফ্যামিলিকে অনেক সময় দেওয়া যায়, সেই ধরনের একটা বিজনেস এইটা। আচ্ছা, এইটা যদি আপনি একটু বুঝান, তাহলে কি বিষয়টা কি ও ক্লিয়ার হবে কি হবে না? তাহলে আমি যদি কাস্টমারের সমস্যার সমাধান দিতে না পারি, তাহলে কি সে আমার সাথে জয়েন করবে? তার মানে এইভাবে করে আপনি কি করেন, ক্লিয়ার করেন, দেখবেন আপনার সাথে জয়েন করছে। এরপর আসেন, এরপরে দেখেন আরো কি সমস্যা আছে। আরো সমস্যা যেটা বলে সেটা হচ্ছে, আমার কি বিরক্ত হচ্ছি? মানে আলোচনা কিন্তু বেশি নাই।